ইটস নট ট্রু, এটা সত্যি নয়। আই উইল বেট ইউ 2 মিলিয়ন, অর্থাৎ বেট মানে চ্যালেঞ্জ করা। আমি তোমাকে 2 মিলিয়ন অর্থাৎ 2 মিলিয়ন চ্যালেঞ্জ করছি। ইউ উডেন্ট সে সরি ইউ উডেন্ট স্টে, অর্থাৎ তুমি থাকতে পারবে না। ইন সলিটারি কনফাইনমেন্ট, এই দুটো ওয়ার্ড বোঝা যায়। সলিটারি মানে হচ্ছে একাকিত্ব, একা, ঠিক আছে, অ্যালন। কনফাইনমেন্ট মানে হচ্ছে বন্দি অবস্থায়। ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য। এখান থেকে 3টে কোশ্চেন হতে পারে যে মিলিয়ন, 2 মিলিয়ন, ঠিক আছে। আর এই যে সলিটারি কনফাইনমেন্ট, অর্থাৎ এখানে কেন থাকতে পারে তো সলিটারি এই ওয়ার্ডটা, কারণ তাকে একা থাকতে হবে, এটা হচ্ছে রিজন। এটা স্কিল অ্যাপ একটা কোশ্চেনও আছে। সলিটারি কনফাইনমেন্ট কত বছরের জন্য? ফর 5 ইয়ার্স। এখানে বলেছে যে তুমি 5 বছরের জন্যও থাকতে পারবে না, অর্থাৎ এখানে 5 বছরটাকে পরে 15 বছর করা হবে, কিন্তু প্রথমবারে ব্যাংকার যখন বলছেন উনি 5 বছরের কথা বলছেন, এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট তোমাদের এখানে ইফ ইউ মিন মানে যে তুমি এটা যদি সত্যিই বলতে চাও, বলে না মিনিট, মানে তুমি যদি এটাই বোঝাও। দ্যাট ইন আর্নেস্ট মানে আন্তরিকভাবে, দ্যাট যে এটা ইন আর্নেস্ট মানে হচ্ছে আন্তরিকভাবে। ওকে, সেড দ্য ইয়াং ম্যান বলেছিল, আই উইল টেক দ্য বেট, যে আমি এই বেটটা নেব। বাট আই উড স্টে, কিন্তু আমি স্টে করবো বা থাকবো। নট 5 না, বাট 15 ইয়ার্স, এই জায়গাটা 5 বছর না, বরং সে 15 বছর থাকবে। এটা জাস্ট ভেবে দেখো, একটা দুটো বছর না, 15 বছর, 15 ইয়ার্স। ওকে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো একটা কন্ট্রাক্ট হচ্ছে যেখানে 2 মিলিয়ন রুবেল আর সঙ্গে 15 বছরের কনফাইনমেন্ট বা কারাবাস, আর সেটা একাকী, এমন না কারোর সাথে। ওকে, নেক্সট দেখো এখানে তাহলে কি কি হলো। 15, তার মানে এইভাবে বলছে, আচ্ছা 15, ডান, ঠিক আছে। ক্রাইড দ্য ব্যাংকার এখানে চিৎকার করে বললো। এখানে ক্রাইড মানে কান্না করা না, চিৎকার করে বলে ওঠে। জেন্টলম্যান, এখানে জেন্টলম্যান বলতে এখানে বাকি যারা ছিল তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছে, আই স্টেক 2 মিলিয়ন, আমি স্টেক মানে বাজি রাখা, আই স্টেক 2 মিলিয়ন, আমি 2 মিলিয়ন বাজি রাখলাম। ওকে, এগ্রিড, ঠিক আছে, এগ্রিড যে আমরা বলি সেরকমই এগ্রিড, ঠিক আছে। ইউ স্টেক, তুমি বাজি রাখো, ইয়োর মিলিয়ন্স, তোমার এই মিলিয়ন্স অর্থাৎ 2 মিলিয়ন, অ্যান্ড আই স্টেক, আমি বাজি রাখছি, মাই ফ্রিডম, আমার স্বাধীনতা, এখানে কিন্তু জীবন না, স্বাধীনতা, ঠিক আছে। সেড দ্য ইয়াং ম্যান, এখানে ইয়াং ম্যান বললেন, অর্থাৎ এখানে লয়ার বললেন, ঠিক আছে, আইনজীবী এই কথাটা বললেন। এবারে পেজ 2-এ চলে এসো। দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট মানে হচ্ছে কার্যকর করা, অর্থাৎ এই উন্মাদ ও অর্থহীন বাজিটা সত্যিই কার্যকর করা হলো। মানে ভাবা যায় যে 15 বছর কোনো কারণ নেই, তাও একটা ইমপ্রিজনমেন্ট অবস্থায়, অর্থাৎ কারাগারের মতো থাকা একটা কন্ডিশনে, সে কোনো দোষ না করে, কোনো কিছু মানে বিশেষ কারণ না থাকা সত্ত্বেও একটা জাস্ট বাজি, যে মৃত্যুদণ্ড বেশি অর্থযুক্ত নাকি কারাবাস, এই যে বাজিটাকে শুধু জেতানোর জন্য, আর কোনো কারণ নেই, তাই জন্য একে বলা হচ্ছে ওয়াইল্ড অ্যান্ড সেন্সলেস। ওকে, দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস, অর্থাৎ ব্যাংকারের নেচার কেমন ছিল যে উনি এই ধরনের বাজি রাখলেন, ওনার নেচারটা এখানটা খুব ভালো করে দেখো। স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস মানে হচ্ছে তুচ্ছ জিনিসটা, স্পয়েলড মানে হচ্ছে যেটা বিলাসী টাইপের, ঠিক আছে। উইথ মিলিয়ন্স মানে হচ্ছে ওনার অনেক টাকা রয়েছে। বিয়ন্ড হিজ রেকর্নিং মানে হচ্ছে গণনার, মানে অগণিত যেটাকে বলে, হিসাবের অতীত টাকা রয়েছে, অর্থাৎ ওনার তখন সম্পত্তির পরিমাণ অনেক। ওকে, ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, উনি কী হলেন? আনন্দিত হলেন অ্যাট দ্য বেট, এই বাজিতে, এই বেটে, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে ওনার কাছে যেহেতু প্রচুর মাত্রায় টাকা ছিল, যেটা হিসাব করেও আর কি বলা সম্ভব না, এতটাই বেশি পরিমাণ টাকা ছিল, তাই জন্য উনি কিন্তু আনন্দিত হলেন। উনি কিন্তু একবারও ভাবলেন না যে একটা মানুষের তার জীবনের 15টা বছর নষ্ট হতে চলেছে, বা খুব বেশি হলে তার 3-4 বছরও নষ্ট হতে চলেছে, তিনি কিন্তু উল্টা আনন্দিত হচ্ছেন, ঠিক আছে। তার নেচারটা বোঝার চেষ্টা করেছে, আর এই ধরনের নেচার কিন্তু আমরা সোসাইটিতে কম বেশি দেখতেই পাই। ওকে, নেক্সট দেখো কি বলছে, অ্যাট সাপার, এখানে সাপার মানে হচ্ছে ডিনার। ওকে, হি মেড
তিনি করলেন ফান অফ, মজা করলেন, অফ দ্য ইয়াং ম্যান, উনি এখানে ইয়াং ম্যান অর্থাৎ লয়ারের, আইনজীবীর মজা উড়ালেন। অ্যান্ড সেট, এবং বললেন, এবং কি বললেন, থিঙ্ক বেটার অফ ইট, অর্থাৎ এটা নিয়ে ভাবো, বেটার ভালোভাবে, অফ ইট এটার ব্যাপারে। ইয়াং ম্যান, হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, যখন সেখানে, স্টিল মানে তখনও সময় রয়েছে, টু মি আমার কাছে, 2 মিলিয়ন ইজ আ ট্রিফেল, ট্রিফেল মানে হচ্ছে তুচ্ছ, আমার কাছে 2 মিলিয়ন কিছুই না। এই যে ওনার সম্পদের যে অহংকার সেটাই এখানে প্রকাশ পাচ্ছে। বাট ইউ আর লুজিং, কিন্তু তুমি হারাতে চলেছো, 3 or 4, অর্থাৎ 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স, সব থেকে ভালো বছরের, অফ ইয়োর লাইফ তোমার জীবনের। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে উনি বলছেন যে 2 মিলিয়ন ওনার কাছে কিছু না, কিন্তু এই 2 মিলিয়ন দিয়ে উনি কী কিনে নিচ্ছেন, সেই যুবকের অর্থাৎ ইয়াং ম্যান অর্থাৎ আইনজীবীর বেস্ট ইয়ার্স। আর উনি অনুমান করছেন যে উনি 3 থেকে 4 বছরই থাকতে পারবেন। ঠিক আছে, সেই জন্য বলছে 3 or 4, এইখানটা খুব ভালোভাবে খেয়াল রাখা দরকার। প্রথমবারে উনি বাজি যখন রাখছেন তখন বলছেন কি যে 5 বছরের জন্য, তারপরে সেটাকে লয়ার বা আমাদের 25 বছরের ইয়াং ম্যান কি বলছেন, না এটাকে আমি একদম 15 বছর অবধি রাখতে পারবো। আর তারপরে এখানে ব্যাংকার বলছেন না তুমি 3 অথবা 4 বছর, অর্থাৎ উনি অনুমান করে নিচ্ছেন যে এই ইয়াং ম্যান 3 থেকে 4 বছরের বেশি থাকতে পারবেন না। ওকে, কারণ উনি মনে করেন যে মৃত্যুদণ্ডকে এক মুহূর্তে মানুষকে মেনে পড়ে, আর এই যে ইমপ্রিজনমেন্টের ব্যাপারটা, কারাবাসে থাকার ব্যাপারটা, এই যে একাকিত্ব, এইটা বেশি দিন মানুষ সহ্য করতে পারে না, আর এইটা মানুষকে তিলে তিলে শেষ করে। সেই কারণেই বলছে 3 অথবা 4। আই সে 3 or 4, অর্থাৎ আমি বলছি 3 অথবা 4, বিকজ কারণ ইউ উন্ট স্টে লঙ্গার, অর্থাৎ তুমি সেখানে স্টে করতে পারবে না, থাকতে পারবে না লঙ্গার, এর বেশি। ডোন্ট ফরগেট ইদার, অর্থাৎ এটাও ভুলে যেও না, ইউ আনহ্যাপি ম্যান, অর্থাৎ তুমি আনহ্যাপি মানে বুঝতেই পারছো যে অখুশি মানুষ, অর্থাৎ তার এখানে হ্যাপিনেস থাকবে না। দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট, ভলেন্টারি দেখো যে বিভিন্ন দেখবে কাজে বলে ভলেন্টিয়ার যুক্ত করা হয়েছে, ভলেন্টিয়ার মানে হচ্ছে যারা স্বেচ্ছায় কাজ করতে আর কি নিযুক্ত থাকেন, অর্থাৎ স্বেচ্ছাসেবক যেটাকে বলা হয়। আর এখানে ভলেন্টারি সেখান থেকেই আসছে, কনফাইনমেন্ট মানে হচ্ছে যে জিনিসটা স্বেচ্ছায় বেছে নেওয়া হয়, অর্থাৎ ভলেন্টারি কনফাইনমেন্ট অর্থাৎ স্বেচ্ছায় বন্দিত্ব, ইজ আ গ্রেট ডিল, অর্থাৎ একটা সত্যিকারের গ্রেট ডিল, ডিল মানে হচ্ছে এখানে আর কি মানে কি বলবো, জাস্ট লাইক চুক্তি। হার্ডার টু বেয়ার, অর্থাৎ একটা এমনই একটা ডিল যেটা হচ্ছে হার্ডার খুব শক্ত, টু বেয়ার, বেয়ার মানে সহ্য করা, দেন কম্পালসারি, কম্পালসারি মানে হচ্ছে যে অবশ্যম্ভাবীভাবে যদি কাউকে জেলে থাকতে বলা হয়, তার থেকে কেউ যদি স্বেচ্ছায় জেলে থাকতে বলে, সেইটা হচ্ছে বেশি কষ্ট করে। যেমন আমার কাছে কোনো অপশান নেই যে আমি ধরো পড়াশোনা করছি, আমার কাছে আর কোনো অপশান নেই, সেটা আমাকে করতেই হবে, এইটা মানে বেশি মনে হয় সেখানে ডিসিপ্লিন মেনটেন করাটা টাফ হয়ে যায়। কিন্তু যদি ধরো এই যে একটা ক্লাসের টাইম দেওয়া হচ্ছে, বা যে কম্পালসারি যে ক্লাস জয়েন করতে হবে, এইটা হলে কি হয় যে ইজিলি হয়ে যায় সমস্ত কিছু, রাইট? তোমরা খেয়াল করে দেখবে যখন তোমাদের বেশি বলা হয় যে পড়ে নাও, এটা করো ওটা করো, এটা কি কম্পালসারি হয়ে যায়, এটা অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু যখন নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে হয় যে আমাকে এটা কমপ্লিট করতে হবে, এটা কমপ্লিট, মানে হাইলি মানে কি বলবো, ডেডিকেশন প্লাস ডিসিপ্লিন ছাড়া কিন্তু সেটা পসিবল হয় না। ঠিক আছে, তো সেই কারণেই বলছি যে স্বেচ্ছায় জিনিসটা হলে বেশি শক্ত, আর এখানে যেহেতু স্বেচ্ছায় উনি এই বন্দিত্বকে বেছে নিচ্ছেন। ওকে, দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট, এই যে চিন্তা, দ্যাট যে ইউ হ্যাভ দ্য রাইট, অর্থাৎ তোমার রাইট আছে, অধিকার আছে, টু স্টেপ আউট, বেরিয়ে আসার, ইন লিবার্টি অর্থাৎ স্বাধীনতায়, অ্যাট এনি মুভমেন্ট, যে কোনো সময়ে, এই যে চিন্তাটা যে তুমি যে কোনো সময় বেরিয়ে এসে স্বাধীনতায় থাকতে পারো, এটাই কি করবে, উইল পয়জেন, অর্থাৎ তোমাকে বিষিয়ে তুলবে, অর্থাৎ তোমার মনকে ডিস্টার্ব করবে, ইয়োর হোল এক্সিস্টেন্ট ইন প্রিজন, এই যে তোমার পুরো অস্তিত্বটা ইন প্রিজন, এই যে তুমি যখন এই মানে একটা কুঠুরির মধ্যে বসে থাকবে আর ভাববে যে আমি চাইলেই বাইরে ঘুরে বেড়াতে পারি, এই যে বিষয়টা তোমাকে তখন কি করবে, সেটা তোমাকে খুব পয়জন করে তুলবে, অর্থাৎ বিষিয়ে তুলবে, ডিস্টার্ব করে তুলবে। ওকে, নেক্সট দেখো, আই অ্যাম সরি ফর ইউ, আমি তোমার জন্য দুঃখিত, সরি মানে দুঃখিত, আই এম সরি ফর ইউ। ওকে,
অ্যান্ড নাও দ্য ব্যাংকার, এখন ব্যাংকার কী করছেন, ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, অর্থাৎ ওয়াকিং টু মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, অ্যান্ড ফ্রো, ওয়াকিং টু অ্যান্ড ফ্রো এটাকে একসাথে যদি বলা হয় যে সামনের দিকে একবার এদিক আর ওদিক, মানে একবার পিছনের দিক, অর্থাৎ এদিক ওদিক করতে করতে রিমেম্বার মনে করছেন অল দিস, এই সমস্ত কিছু, অর্থাৎ এখন কিন্তু ঘটনাটা ঘটছে না, এখন কিন্তু আমরা দেখতে পাবো যে 15 বছর পেরিয়ে গিয়ে উনি একদম 15 বছর যে ধরো আজকে শেষ হবে ঠিক তার আগের দিন রাত্রে এই কথাগুলো ভাবছেন। অ্যান্ড আস্কড হিমসেলফ রিমেম্বার অল দিস, অর্থাৎ এই সমস্ত কিছু ভাবছেন এবং নিজেকে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট, অর্থাৎ কী উদ্দেশ্য ছিল, অবজেক্ট মানে এখানে লক্ষ্য কী ছিল, অফ দ্যাট বেট, সেই বাজির, ওকে, হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুসিং, এখানটা একটু ভেঙে বলি, হোয়াট ইজ দ্য গুড অর্থাৎ কি ভালো ছিল, অফ দ্যাট ম্যানস লুসিং অর্থাৎ মানুষটা সে হারিয়ে 15 ইয়ার্স, অর্থাৎ যে অফিস লাইফ তার জীবনে, অর্থাৎ সেই মানুষটার জীবনের 15টা বছর যে হারিয়ে গেল তার গুড কী ছিল, তার ভ্যালু কী ছিল, ঠিক আছে। অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে, থ্রোয়িং অ্যাওয়ে মানে হচ্ছে কোনো জিনিসকে চলে যেতে দেয়া, 2 মিলিয়ন, অর্থাৎ আমার এই 2 মিলিয়ন যাওয়ারই বা কী দরকার ছিল, আর এই মানুষটার 15টা বছর নষ্ট করারই বা কী দরকার ছিল, শুধুমাত্র ওই একটা যে সেন্সলেস বাজি, এটাই আর কি এবার বলবে। ক্যান ইট প্রুফ, এটা কি প্রমাণ করতে পারে দ্যাট যে দ্য ডেথ পেনাল্টি, এই যে মৃত্যুর যে শাস্তিটা, ইজ বেটার অর ওর্স, অর্থাৎ এই যে মৃত্যুদণ্ড বেশি ভালো নাকি কম, এইটা কি এই যে বাজি যেটা প্রমাণ করতে পারে, এটাই বলছে দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, ওই যে সারা জীবন ইমপ্রিজনমেন্ট অবস্থা, অর্থাৎ কারাবাসে, সারা জীবন না 15 বছরের জন্য ইমপ্রিজনমেন্ট অর্থাৎ কারাবাসে থাকার জন্য, অর্থাৎ এটাকে আমি আরেকবার বলে দিই, ক্যান ইট প্রুভ দ্যাট, এটা কি প্রমাণ করতে পারে দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স, যে ডেথ পেনাল্টি বেটার ছিল অথবা ওর্স ছিল খারাপ ছিল, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ সারা জীবন কারাবাসে বা বন্দি হয়ে থাকার চাইতে, ঠিক আছে। তারপরে উনি আবার নিজে নিজে বলছেন, নো নো ইট ওয়াজ অল, এটা ছিল অল মানে সমস্তটাই নন সেন্সিক্যাল, মানে কোনো সেন্স হয় না, অ্যান্ড মিনিংলেস এবং অর্থহীন, উনি নিজেই এখন বুঝতে পারছেন যে এটার কোনো অর্থ ছিল না, মিনিং ছিল না, শুধুমাত্র কি ওনার দিক থেকে একটা নেহাতি টাকার অহংকার, যেটা আমরা পরে গিয়েও ওনার মুখ থেকেই শুনবো, আর শেষে গিয়ে ওই যে লয়ারের তখন ওই যৌবনের বশবর্তীতে আমরা যে সব কিছু করতে পারি, এই যে একটা চিন্তা ভাবনা, সেই বিষয়টা, এই যে অন মাই পার্ট, এটা আমার দিক থেকে, ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ আ প্যাম্পার্ড ম্যান, ও অন মাই পার্ট অর্থাৎ আমার দিক থেকে, ইট ওয়াজ এটা ছিল দ্য ক্যাপ্রিস, ক্যাপ্রিস মানে হচ্ছে খামখেয়ালিপনা, অফ এ প্যাম্পার্ড, প্যাম্পার্ড মানে বুঝতে পারছো যে এখানে সেই প্যাম্পারিং করা যায় আর কি, আদুরে আর কি, যে বিষয়টা এখানে যদিও রিচ ম্যান বলতে পারো, যে একটা ধনী ব্যক্তির যে সেই আদুরে স্বভাব, তার যে খামখেয়ালিপনা, সেই বিষয়টা ছিল ওনার মধ্যে, ঠিক আছে। অ্যান্ড অন হিজ পার্ট মানে হচ্ছে এখানে লয়ারের দিক থেকে, সিম্পল গ্রিড ফর মানি, অর্থাৎ সিম্পলি লোভ ছিল মানির প্রতি, আর কিছুই না। আচ্ছা, দেন হি রিমেম্বার্ড, তারপর তিনি মনে করলেন, হোয়াট ফলোড মানে হচ্ছে ঠিক কী, ফলো মানে কি অনুসরণ করা, মানে পরস্পর কী ঘটেছিল, হোয়াট ফলোড ঠিক কী ঘটেছিল, দ্যাট ইভিনিং সেই সন্ধে, অর্থাৎ সেই সন্ধেবেলায় এবার চলে যাচ্ছে বেডটা নেওয়ার পর, বাজিটা নেওয়ার পর এক্স্যাক্টলি কী কী ঘটেছিল। দেখো, ইট ওয়াজ ডিসাইডেড, এটা স্থির করা হয়েছিল বা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্য ইয়াং ম্যান অর্থাৎ সেই আইনজীবী যুবকটি শুড স্পেন্ড অবশ্যই কাটাবে দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, অর্থাৎ তার এই যে ক্যাপটিভিটি বা বন্দিত্বের বছরগুলো আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন, অর্থাৎ আন্ডার মানে হচ্ছে কোনো কিছুর মানে যেরকম ধরো আন্ডার মানে নর্মালি নিচে হয়, এখানে নিচে বলছে না, এখানে তত্ত্বাবধানে বলতে পারো, ঠিক আছে। যেরকম বলে না তুমি ধরো গাছের নিচে বসে রয়েছে, ওই যে শেডের নিচে বসে থাকা অবস্থায়, ঠিক আছে। আন্ডার দ্য মানে স্ট্রিক্টেস্ট সুপারভিশন, হ্যাঁ বলো, অধীনে, হ্যাঁ এক্স্যাক্টলি বাংলাটা অধীনে বোঝায়।
আচ্ছা, এখানে সুপারভিশন মানে হচ্ছে যে দেখাশোনায়, ঠিক আছে, নজরদারিতে। ইন ওয়ান অফ দ্য লজেস, লজেস মানে হচ্ছে এই যে ছোট্ট ঘরগুলোকে লজ বলে, ঠিক আছে। ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, অর্থাৎ ব্যাংকারের যে বাগান বাড়ি, এই যে দেখতে পাচ্ছ বাগান বাড়িটা, এই বাগান বাড়ির আমার ছোট্ট একটা ঘরে কে কাটাবেন, ওই যে ইয়াং ম্যান অর্থাৎ 25 বছরের এক যুবক, অর্থাৎ আমার বয়সী ধরো, ঠিক আছে, সেই যুবকটা এখানে তার 15টা বছর কাটিয়ে দেয়, পুরো গোল্ডেন ইয়ার্স। ভাবো এই জানলা দিয়ে শুধু সমস্ত কিছু উনি ওনার পছন্দের জিনিস নিতে পারবেন, ঠিক আছে। তারপর দেখো কি কি নিয়ম করা হয়েছিল। ইট ওয়াজ এগ্রিড, মানে এটা মনোনীত হয়েছিল, দ্যাট ফর 15 ইয়ার্স, 15 বছরের জন্য, হি শুড নট বি ফ্রি, অর্থাৎ তিনি ফ্রি হতে পারবেন না, উনি বাইরে বেরোতে পারবেন না, মুক্ত থাকতে পারবেন না। টু ক্রস দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে হচ্ছে আমাদের দোরগোড়াটাকে বোঝায়, ঠিক আছে, অর্থাৎ তিনি ঘরের বাইরে যেতে পারবেন না, এটাই বোঝাতে চাইছে অফ দ্য লজ, অর্থাৎ সেই ঘরের যে থ্রেশহোল্ড রয়েছে, যে দোরগোড়া রয়েছে, সেটা উনি পেরোতে পারবেন না। টু সি হিউম্যান বিংস, অর্থাৎ তিনি কোনো মানুষকে দেখতে পারবেন না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, কোনো মানুষের ভয়েসও শুনতে পারবেন না। অথবা টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, অর্থাৎ কোনো লেটার পাবেন না, চিঠিপত্র, যে কারোর সাথে কথোপকথনের জন্য যে লেটার ইউজ হতো তখন, অর্থাৎ চিঠি ইউজ হতো, সেটাও না। অর্থাৎ কোনো নিউজ পেপার, যে বাইরের জগতে ঠিক কী ঘটছে সেই তার জন্য কোনো নিউজ পেপারসও পাবেন না। অর্থাৎ এখানে কী কী হলে একবার জিনিসটা ভালো করে দেখে নাও। সরি, উনি কোনো মানুষকে দেখতে পাবেন না, কোনো হিউম্যান ভয়েস পাবেন না, এটা মানুষের পার্ট থেকে, ঠিক আছে। এরপর কানেকশানের দুটো, একটা হচ্ছে নিউজ পেপার আর একটা হচ্ছে কি লেটার, এই দুটোর কোনোটা পাবেন না, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসগুলো উনি কোনোটাই পাবেন না। আর সর্বোপরি উনি যে ঘরটাতে থাকবেন, এই যে ঘরটা দেখালাম, ওই যে বাগানের মধ্যে যে ছোট্ট ঘরটা, মানে এই চারপাশে কোনো কিছু কিন্তু বাড়িও থাকছে না, সেই ঘরের যে দোরগোড়া, এই যে থ্রেশহোল্ড, এখান থেকে উনি বেরোতেও পারবেন না। ক্লিয়ার? ওকে। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কিন্তু তার পরিবর্তে তাকে কী দেওয়া হচ্ছে, হি ওয়াজ অ্যালাউড, তাকে অ্যালাউ করা হয়েছিল, টু হ্যাভ রাখতে, আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ একটি মিউজিক্যাল এই যে যন্ত্র, অ্যান্ড বুকস এবং বই, অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, অর্থাৎ ওনাকে অ্যালাউ করা হয়েছিল লেটার লেখার জন্য। এখানটা কিন্তু গোলাবে না, লেটার আদান প্রদান বারণ ছিল, কিন্তু লেটার ওনার দিক থেকে লেখা কিন্তু বারণ ছিল না। টু ড্রিঙ্ক ওয়াইন অ্যান্ড টু স্মোক, বুঝতে পারছো, ওয়াইন খাওয়ার পারমিশন পেয়েছিল, স্মোক করার পারমিশন পেয়েছিল। স্মোক মানে বুঝতে পারছো বাংলায় কি বলে, ধূমপান। ধূমপান, হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, রাইট। তো এখানে দেখো কি কি হলো, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। দিদি, হ্যাঁ বলো। দিদি, হ্যাঁ বলো। আমি 1 মিনিট নিচে একটা ফোন আসছে। ওকে ওকে, 1 মিনিট। ওকে। ও বাপি, তো দেখো যেটা বলছিলাম আমরা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই যে এই গিটারের ছবিটা ধরে মনে রাখবে, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যদিও এখানে আমরা দেখতে পাবো পিয়ানো উনি বাজাবেন। তারপর কি বই, এই যে বই, অর্থাৎ দুটো জিনিস, ধরো একদিকে গান চলছে আর একদিকে বই থাকে, জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখতে পারো, যে আমি ইউজুয়ালি যেটা আগেও করতাম, এখনও করি, গান মানে এমনি ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনতে শুনতে অঙ্ক করি। তো এইখান থেকে দুটো জিনিস মনে রাখতে পারো, একটা ইনস্ট্রুমেন্ট থাকবে মিউজিক্যাল, আর একদিকে বই থাকবে, এটা একটা গেল। এরপর কি দেখবে ড্রিঙ্ক করার সাথে সাথে স্মোক করে অনেকে, ঠিক আছে, তো এইখান থেকে মনে রাখবে ড্রিঙ্ক করা প্লাস স্মোক করা, এটা একটা বেরিয়ে গেল। আর মাঝখান থেকে চিঠি লেখার ব্যাপারটা ওনার দিক থেকে অ্যাড হলো, চিঠি আদান প্রদান করতে পারবেন না, কিন্তু চিঠি উনি লিখতে পারবেন, ঠিক আছে। কি কি 5টা জিনিস হলো, যে কেউ একজন বলো। বলবো? হ্যাঁ হ্যাঁ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বুকস, রাইট লেটার, ড্রিঙ্ক ওয়াইন, স্মোক। ওকে। তো এই কয়েকটা ছোট ছোট জিনিস একটু খেয়াল রাখতে হবে, ওকে। এরপর দেখো, অন মাই পার্ট, দাঁড়াও ছবিটা দেখা যাচ্ছে না, বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, বলছি
বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, টার্মস মানে হচ্ছে শর্তাবলী, এগ্রিমেন্ট মানে এই যে চুক্তি, ঠিক আছে, এই চুক্তির মাধ্যমে দ্য অনলি রিলেশন, এই যে একমাত্র সম্পর্ক, হি কুড হ্যাভ, তিনি রাখতে পারবেন, উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, উইথ দ্য আউটার ওয়ার্ল্ড মানে হচ্ছে বাইরের জগতের সাথে, আউটার মানে বাইরের, ওয়ার কী কী ছিল, বাই আ লিটিল উইন্ডো, এই যে ছোট্ট একটা জানলা যেটা একটু আগে দেখালাম, একটা ছোট্ট জানলার মাধ্যমে, মেড পারপোসলি ফর দ্যাট অবজেক্ট, অর্থাৎ মেড পারপোসলি মানে এই ছোট্ট জানলাটা পারপোসলি মানে উদ্দেশ্যের সাথে মেড করা হয়েছে, ফর দ্যাট অবজেক্ট, সেই উদ্দেশ্যের জন্য, মানে এই যে জিনিসগুলো, এই যে চুক্তিগুলো হলো যে উনি কী কী পারবেন না আর কী কী পারবেন, এই যে ওয়াইন যাবে, স্মোকিংয়ের জন্য যাবে, চিঠি লেখার যে স্বাধীনতা তার জন্য কাগজ পেন, বা উনি বই রাখতে পারবেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখতে পারবেন, তো এগুলো কীভাবে উনি আউটার ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করবেন, এই যে ছোট্ট একটা জানলা দিয়ে। ক্লিয়ার? নেক্সট দেখো, অন মাই পার্ট, অর্থাৎ আমার দিক থেকে, ইট এনিথিং হি ওয়ান্টেড, অর্থাৎ উনি এনিথিং মানে যে কোনো কিছু সে চাইতেন, কী কী চাইতেন, বুকস, মিউজিক, যেটা যেটা বললাম, ওয়াইন, বুঝতে পারছো, এবং আর শো মানে এই ধরনের জিনিস, ঠিক আছে, ইন এনি কোয়ান্টিটি, অর্থাৎ যে কোনো মাত্রায়, যদি ধরো ওয়াইনের বোতল চাই, ঠিক আছে, সেটা একটা চাইতে পারে, দুটো চাইতে পারে, তিনটে চাইতে পারে, চারটে পারে, যত খুশি আর কি, ইন এনি কোয়ান্টিটি, হি ডিজায়ার্ড, অর্থাৎ তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করেন, উনি চান আর কি, বাই রাইটিং অ্যান অর্ডার, অর্থাৎ একটা অর্ডার লেখার মাধ্যমে, বাট কুড অনলি রিসিভ দেম, কিন্তু সেগুলো শুধুমাত্র পেতে পারত থ্রু দ্য উইন্ডো, অর্থাৎ সেই জানলা দিয়ে, অর্থাৎ উনি চিঠি লিখে ওনার অর্ডারটা জানাতে পারতেন ব্যাংকারকে, উনি যে পরিমাণে চান না কেন, সেটা বই হতে পারে, ওয়াইন হতে পারে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, স্মোকিংয়ের জন্য যে কোনো কিছু হতে পারে, ইন এনিথিং ইন এনি কোয়ান্টিটি, ঠিক আছে, যেগুলো মেনশন করা হলো। ওকে, লাস্ট দেখো এই জায়গাটাও খুব ভালোভাবে মনে রাখার, দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল, অর্থাৎ এই এগ্রিমেন্টের প্রোভাইড মানে আর কি দেওয়া হলো এভরি ডিটেল, প্রত্যেকটা ডিটেল, অ্যান্ড এভরি টিফেল, অর্থাৎ প্রত্যেকটা ছোটো ছোটো দিক, টিফেল মানে আর কি তুচ্ছ দিক, অর্থাৎ ছোটো ছোটো দিক, দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট, যেটা তার ইমপ্রিজনমেন্টকে অর্থাৎ কারাবাসকে করে তুলতো, স্ট্রিক্টলি মানে কঠোরভাবে, সলিটারি, সলিটারি মানে হচ্ছে একাকী, অ্যান্ড বাউন্ড দ্য ইয়াং ম্যান, এবং সেই মানুষটাকে বেঁধে রাখতো, টু স্টে দেয়ার, সেখানে থাকতে, এক্স্যাক্টলি 15 ইয়ার্স, অর্থাৎ 15 বছরের জন্য, এক্স্যাক্টলি মানে একদম পাক্কা 15 বছর, বিগিনিং ফর, এই জায়গাটা একটু খাতায় নোট ডাউন করবে, বিগিনিং ফর যেটা শুরু হচ্ছে 12 o'clock, অর্থাৎ 12টার সময়, ঠিক আছে, অফ নভেম্বর 14, অর্থাৎ এখানে নভেম্বরের 14 তারিখ 1870, এটা লিখে রাখবো, নভেম্বরের 14, 1870, ঠিক আছে, 1870, অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock অফ নভেম্বর 14, 1885, ওকে, অর্থাৎ 1885 খ্রিস্টাব্দে 14ই নভেম্বর, অর্থাৎ শুরু হচ্ছে 14ই নভেম্বর, শেষও হচ্ছে 14ই নভেম্বর, এটা মনে রাখার সুবিধার্থে। আর এদিকে এমনি ইয়ার হিসাবে দেখলে 1870 থেকে 1885, শুধু এইটুখানি মনে রাখো 1870, বাকি যোগ করে দাও 15 বছর, 1885, শুধু একটা ডেট ভালোভাবে মার্ক করে 1870 আর 14ই নভেম্বর, 14 নভেম্বর এইভাবে মনে রাখতে পারে। শিশু দিবস না সেদিনে, 14ই নভেম্বরই তো, রাইট? হ্যাঁ, তো এইভাবে মনে রাখতে পারে শিশু দিবস সেদিনে, জওহরলাল নেহরুর জন্মদিন, ওই দিন যে কবিতার জন্মদিন। কবিতারও জন্মদিন সেদিন। আরে হ্যাঁ দিদি। আরে বাস, তাহলে তো ভালো মনে থাকবে। হ্যাঁ, আর এদিকে শুরুটা শুধু মনে রাখবে 1870, ঠিক আছে। এরপর আর একটা লাস্ট লাইন রয়েছে এই পেজে, দেখে নাও, দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প্ট, স্লাইটেস্ট মানে হচ্ছে একদম ন্যূনতম আর কি, অ্যাটেম্প্ট মানে চেষ্টা, অন হিজ পার্ট, তার দিক থেকে, অর্থাৎ লয়ারের দিক থেকে, টু ব্রেক দ্য কন্ডিশনস, অর্থাৎ এই শর্তগুলো ব্রেক করার, ভাঙার, ইফ অনলি, ইফ মানে যদি, অনলি মানে শুধুমাত্র 2 মিনিটস, 2 মিনিট, বিফোর দ্য এন্ড মানে এই যে ডেডলাইন দেওয়া হলো তার আগে, রিলিজড দ্য ব্যাংকার ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম দ্য 2 মিলিয়ন, মানে বলছি রিলিজড মানে হচ্ছে মুক্তি দেয় দ্য ব্যাংকারকে, সেই ব্যাংকারকে কী থেকে, ফ্রম দ্য অব্লিগেশন, সেই অব্লিগেশন মানে হচ্ছে এই যে বাধ্যবাধকতা, যে 2 মিলিয়ন দিতে হবে, এই যে বাধ্যবাধকতা, টু পে হিম
তাকে দেওয়ার ক্ষেত্রে কত, তার 2 মিলিয়ন, অর্থাৎ 2 মিলিয়ন টাকা। অর্থাৎ সে যদি এই ন্যূনতম চেষ্টাটাও করে যে সে 2 মিনিট আগে বেরিয়ে তার দিক থেকে শর্তগুলো ভেঙে ফেলবে, তাহলে কিন্তু ব্যাংকার মুক্তি পাবে তার বাধ্যবাধকতা যে সে 2 মিলিয়ন পে করবে। অর্থাৎ যদি 2 মিনিট আগেও সে বেরিয়ে পড়ে তাহলে কিন্তু ব্যাংকার তাকে একটা টাকাও দেবে না। মানে সে যদি 14 বছর 300 2 মিনিটস বলেছে না, মানে 15 বছর থাকে, জাস্ট 2 মিনিট আগে বেরোয়, ঠিক আছে। ধরো 12টা বলা হয়েছে, উনি যদি 11টা 58তেও বেরিয়ে যান, তাহলে কিন্তু উনি আর টাকা পাবেন না। তুমি ততক্ষণ বৃষ্টির সাথে দেখে নাও, ঠিক আছে, তারপর আমি দেখবো তোমার চলো। আচ্ছা, এই যে দুটো পেজ 3 and 4, এখানে অনেক কিছু না ইনফরমেশান রয়েছে যে এইটা না ওইটা গুলিয়ে যাবে। আগে আমরা প্রথমে জিনিসগুলো কি কি হচ্ছে ভিজুয়ালাইজ করে নেবো। ভিজুয়ালাইজ মানে আর কিছুই না, জাস্ট আমি বলবো জিনিসগুলো কোনটার পর কোনটা ঘটছে, আগে নিজের মনের মধ্যে সাজিয়ে নেবো ঘটনাগুলো, তারপর আমরা যতটা আজকে রিড করা যাবে রিড করবো, ঠিক আছে। আগে আমি জাস্ট এখানে বাংলায় বলবো, জিনিসগুলো আগে মাথার মধ্যে জাস্ট সাজিয়ে নাও ঘটনাগুলো, যে কোনটার পর কোনটা হচ্ছে। ওকে, তার স্ক্রিনটা আমি একটু সাজিয়ে নিই ঠিকভাবে, তার ছবিগুলো দেখতে থাকো তোমরা। প্রথম বছর কি হচ্ছে, উনি স্বাভাবিকভাবে যে মানুষটা সারা সমাজের সাথে মিশছেন, তিনি হঠাৎ করে একা থাকতে শুরু করছেন। তো প্রথম বছর উনি একাকিত্বেই ভুগছেন। একাকিত্ব যেটা আমাদের সাথে হয়, আমাদের যদি হঠাৎ করে বলা হয় যে আমাদের কারোর সাথে যোগাযোগ করতে দেয়া যাবে না, কিছু না, একা ঘরের মধ্যে কি থেকে আমরা কি একাকিত্ব হয়ে পড়বো, আমাদের মধ্যে ডিপ্রেশন আসবে, মন খারাপ হবে, কিছু না করেই মন খারাপ হবে। তারপর সেই জিনিসটা থেকে আমাদের পালানোর জন্য, যেরকম করোনার টাইমে হয়েছিল, আমরা বিভিন্ন পন্থা খুঁজব, যেমন বিভিন্ন গেম আসছিল, তো সেই রকম বিষয়টা ওনার ক্ষেত্রেও হবে। অর্থাৎ ফার্স্ট ইয়ার উনি কি করবেন, ডিপলি লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, অর্থাৎ একাকিত্ব এবং ডিপ্রেশন মানে হচ্ছে অবসাদে যাবেন, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, তারপরে উনি এই অবসাদ থেকে বাঁচার জন্য কিসের হেল্প নেবেন, একটা পিয়ানোর। অর্থাৎ ওনার ঘর থেকে একটা পিয়ানোর সুর শোনা যাবে। অর্থাৎ আমরা যখনই দেখবে আমাদের মন খারাপ হোক, খারাপ লাগা হোক বা ভালো লাগা, আমরা গান শুনি, তো ওনারও সেই একইভাবে উনি পিয়ানোর সুর নিজের একাকিত্ব কাটানোর জন্য ব্যবহার করবেন। তারপরে এই গানের সাথে সাথে যেটা আসে আর কি, মিউজিকের সাথে সাথে কি নিচ্ছেন, ওয়াইন। আচ্ছা দাঁড়াও, এখানে রিফিউজ করছেন, প্রথমে পিয়ানোয় গানই শুনছেন, তখন কিন্তু উনি ওয়াইন অ্যান্ড টবাকো অর্থাৎ তামাক, ঠিক আছে, মদ তামাক তখন কিন্তু কিছু নিচ্ছেন না, একদম নর্মালি আর কি ঘরের মধ্যে আছেন, শুধু পিয়ানোর সুর শোনা যাচ্ছে, ঠিক আছে। তিনি তখন কি, হ্যাঁ বলো ম্যাম, এটা প্রথম বছরটা তো? হ্যাঁ, এটা প্রথম দিকটাই কি হচ্ছে সেটা বলছে, ঠিক আছে। প্রথম দিকে উনি একাকিত্বেই থাকছেন, পিয়ানো বাজাচ্ছেন, এবং তারপর কি উনি তখন কিন্তু কোনো মদ বা টবাকো বা তামাক কিছু নিচ্ছেন না, ঠিক আছে। তিনি কি করছেন বা বলছেন যে মদ কেন নিচ্ছেন না, এটা উনি লিখছেন যে মদ কি করে বা ওয়াইন কি করে, আমাদের মনে অন্যান্য ইচ্ছাগুলোর জন্ম দেয়, কারণ তখন কি আমাদের হুঁশ চলে যায়, ঠিক আছে। বলে হুঁশ, মানুষের হুঁশটা চলে যায়, অর্থাৎ সে কী করছে না করছে সেই জিনিসগুলো থাকে না, তার মধ্যে যে ডিজায়ারগুলো আছে, আকাঙ্ক্ষাগুলো আছে, সেটা জেগে ওঠে, ঠিক আছে। ডিজায়ার আর দ্য রোস্ট ফোর্স অফ দ্য প্রিজার্ভার, এই জিনিসটা একটু বলি। অর্থাৎ যে বন্দি থাকে তার জন্য এই আকাঙ্ক্ষাগুলো মানে খুবই খারাপ, অর্থাৎ শত্রু। কারণ কি, দেখো, যে বন্দি থাকছে সে বাইরে বেরোতে পারছে না, সে তার ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবে না, অর্থাৎ একজন বন্দির জন্য তো খুবই খারাপ জিনিস। আর একইভাবে ওয়াইন কী করে, আমাদের হুঁশটাকে টাটা করে দেয়। তো স্বাভাবিকভাবে আমাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেই জিনিসের পার্থক্যটা আমরা ভুলে যাই, যার ফলে যেটা করা উচিত না সেটা করা হয়, যার ফলে আমাদেরই ক্ষতি হয় আলটিমেটলি। আমরা ভাবি কি না আমরা সব ভুলে যাবো, এমনি গানও আছে কি ভুলা দুঙ্গা, এসব কিসব গান আছে যে ওয়াইন খাবে সে ভুলে যাবে এমনি, বাট সেটা রিয়েলিটি না। তো সেই জিনিসটাই এখানে উনি বলছেন, অর্থাৎ উনি একটু বলতে পারে এইস্থেটিক লাইফস্টাইল লিড করছেন, ঠিক আছে।
একাকিত্বের থেকে বাঁচার জন্য। আর এখানে ড্রিঙ্কের ব্যাপারে অনেক কিছু বলছেন, যে মদ এখানে পান করাটাই আর কি ঠিক না, বা এই সব বিষয়ে কথা বলবেন। তারপর টোবাকোরও ব্যাপারে বলবেন, যে তামাক কী করছে, ঘরের যে বাতাস রয়েছে সেটাকে নষ্ট করে দিতে পারে, ঠিক আছে। এরপর অর্থাৎ দেখা যাচ্ছে উনি কিন্তু, যেটা হয় আর কি, মানুষ দুঃখ পেলে এরকম একটা টেন্ডেন্সি আছে গ্রামের সাইডে, যেটা আমি রিসেন্টলি বুঝতে পেরেছি, যে মন খারাপ, ব্রেকআপ বা সংসারে অশান্তি, সবের সলিউশন ওয়াইন, ঠিক আছে। অর্থাৎ এখানে ভুলে যাওয়া, কিন্তু এখানে উনি কি বলছেন, যে যখন উনি ভুলে যাবেন তখন কি কি হবে, ওনার মধ্যে আকাঙ্ক্ষা জাগবে, সেই আকাঙ্ক্ষাগুলো যেগুলো ঠিক না, ঠিক আছে। অর্থাৎ আমাদের মনের মধ্যে যে জিনিসগুলোকে সংযত রাখা উচিত, সেই সংযতর যে লাইনটা সেটা ভেঙে যায়। অর্থাৎ আমাদের তখন মাথায় যেটা আছে সেটা বলে দেওয়া হয়। অর্থাৎ এটাই বোঝায় যে আমাদের মধ্যে কন্ট্রোল হারিয়ে যায়। আর যার যত কন্ট্রোল বেশি, লাইফে সে তত হ্যাপি বলো, সাকসেসফুল বলো, যে কোনো কিছু বেশি, এখানে সেই জিনিসটাই বলছে। আর তামাকের ক্ষেত্রে কি, ঘরের যে পরিবেশ সেটা নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ উনি একটা সুন্দর লাইফস্টাইল লিড করার চেষ্টা করছেন। তো কি করছেন, যে প্রথম বছরে হালকা ধরনের উপন্যাস, ঠিক আছে, প্রেমের উপন্যাস, রোমাঞ্চকর, কল্পনাপ্রবণ, যেমন আর কি হয় আর কি, আমাদের ছোটোবেলার টাইপের একটু জীবনটাকে ভাবতে পারো, যে প্রথম দিকে লাভ স্টোরি, অ্যাডভেঞ্চার টেলস, এই বইগুলো দেখো একটু মনে থাকবে, ফ্যান্টাস্টিক স্টোরিজ, এই যে বিভিন্ন গল্পের রোমাঞ্চ, কল্পনা বা প্রেমের, এই ধরনের গল্পগুলো উনি পড়ার চেষ্টা করছেন প্রথম বছরে। অর্থাৎ প্রথম বছরে দুটো জিনিস, একটা হচ্ছে উনি পিয়ানো, আর এদিকে হচ্ছে এই যে প্রেমের উপন্যাস, রোমাঞ্চকর এবং কল্পনাপ্রবণ, এই যে ফ্যান্টাস্টিক, অ্যাডভেঞ্চার আর লাভ স্টোরিজ, এই কয়েকটা জিনিস উনি ফলো করছেন, ঠিক আছে। এবার সেকেন্ড বছরে ওনার কিন্তু আর পিয়ানোর সুর শোনা যাচ্ছে না, এখন শুধু উনি ক্লাসিক বই পড়ছেন। ক্লাসিক বই কোনগুলো, এই যে কদিন আগে তোমরা একটু পড়লে ইউলিসিস, ঠিক আছে, ওটা একটা ক্লাসিক, একটু বলতে পারো যে ট্র্যাডিশনাল টাচ রয়েছে আগেকার দিনে, যেমন কি হোমার, পৌরাণিক। হ্যাঁ বলো, পৌরাণিক কথাটা কেটে কেটে গেল, একবার বলো, নালে চ্যাটে দে আজকে কি পৌরাণিক গ্রন্থ। হ্যাঁ ওই পৌরাণিক, যাই হোক, বাংলাটা যদি ওইভাবে মনে রাখার প্রয়োজন নেই, বাট এটুখানি বলবো ক্লাসিক জিনিসটা হচ্ছে আগেকার দিনে, ওকে। তো হোমার, প্লেটো, শেক্সপিয়ার, ভার্জিল, এগুলো হচ্ছে ইংলিশের বেশিরভাগই নাম, জনপ্রিয় নাম। শেক্সপিয়ারের নামটা নিশ্চয়ই তোমরা শুনেছো, রাইট? আর প্লেটোর নাম শুনে থাকবে, আচ্ছা, আর অন্ধকবি হোমারের নামও শুনে থাকবে। তো এই জিনিসগুলোই উনি পড়া শুরু করলেন, মানে বলতে পারো, সরি, পড়া শুরু করলেন না, তখন কিন্তু উনি বই পড়তেন না। এক সেকেন্ড, এখানে বলা হয়েছে দেখো, হি ডিড নট রিড বুকস, আমার বলাটা ভুল হলো, এক সেকেন্ড দাঁড়াও তো, কোনটা বলছিলাম, আচ্ছা এইটা, না না ঠিকই যাচ্ছিলো, এটা পরে আর কি আসবে, তখন বই পড়বেন না, তাই জন্য বলছি একটা একটু কনফিউজিং আছে। প্রথম বছরের লাভ, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাস্টিক, এই বইগুলো। সেকেন্ড বছরে ক্লাসিক বই, এগুলো একটু খাতায় নোট ডাউন করতে করতে যাও, ঠিক আছে। এবার পরের বছরগুলোতে আমরা দেখবো কি হচ্ছে। তো একদম সেকেন্ড বছর থেকে একদম চলে এলো পঞ্চম বছরে, ঠিক আছে। তাহলে ফার্স্ট বছরে কি দেখলাম, পিয়ানো প্লাস লাভ স্টোরি, অ্যাডভেঞ্চার প্লাস ফ্যান্টাস্টিক, অর্থাৎ যেগুলো আর কি কল্পনাপ্রবণ, বাচ্চাদের টাইপের। সেকেন্ড ইয়ারে আমরা কি দেখতে পেলাম, ক্লাসিক বই, যেমন ইউলিসিস, মনে রাখার সুবিধার্থে। তারপরে সেখান থেকে চলে গেল পঞ্চম বছরে। পঞ্চম বছরে কিন্তু উনি এবার মদ চেয়ে বসলেন, অর্থাৎ ওয়াইন চাইলেন, ঠিক আছে, উনি আর পারছেন না। তারপর এখানে জানলা দিয়ে দেখা গেল উনি শুধু মদ পান করছেন আর বিছানায় শুয়ে থাকছেন। অর্থাৎ উনি একদম বলতে পারো, প্রথম থেকে একবার বলবে। আচ্ছা আমি একবার সাম আপ করে দিচ্ছি। প্রথম বছরে কি পিয়ানোর সুর শোনা যাচ্ছিল, অর্থাৎ উনি পিয়ানো বাজাতেন, আর বাচ্চাদের মতো যে বইগুলো, প্রেম, কল্পনা আর রোমাঞ্চ, এই ধরনের বই পড়তেন। সেকেন্ড বছর মানে দ্বিতীয় বছরে ক্লাসিক বই, যেমন ইউলিসিস, ঠিক আছে, আগেকার দিনের যে বইগুলো, ওকে। এবার সেকেন্ড থেকে পঞ্চম বছরে গিয়ে দেখা গেলেন উনি তখন মদ চাইতে শুরু করলেন পঞ্চম বছরে, ঠিক আছে। আর দেখা গেল উনি মদ খেয়ে কী করবেন, বিছানায় শুয়ে থাকছেন, কিছু করছেন না, এটাই আর কি মানে জানলার মাধ্যমে দেখা গিয়েছিল। আর সে কী করতো, সে প্রায় হাই তুলতো, রাগের সঙ্গে নিজের সাথে কথা বলতো, অর্থাৎ বোঝাই যাচ্ছে উনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন। ফ্রাস্ট্রেটেড হয়ে
উনি আর ভালো কিছু চাইছেন না, মানে সব শেষ হয়ে যাওয়ার মতো একটা যে সিচুয়েশন তৈরি হয়, সেই জিনিসটা আসছে। তখন কিন্তু উনি আর বই পড়ছেন না, হি ডিডন্ট রিড বুকস, এই জায়গাটা বলছিলাম। অর্থাৎ প্রথম বছরে, দ্বিতীয় বছরে উনি দেখা গেলেন বইয়ের সংস্পর্শে ছিলেন, একদম পঞ্চম বছরে এসে সেই সিনারিওটা পাল্টে যাচ্ছে। সেখান থেকে কি দেখা যাচ্ছে, উনি আর বই পড়ছেন না, ইনটক্সিক হচ্ছেন, অর্থাৎ ওখানে ওয়াইন নিচ্ছেন। বোঝা যাচ্ছে? Incoming call from ক্লিয়ার এতটা? হ্যাঁ হ্যাঁ তাহলে 1 থেকে 5 বছর ক্লিয়ার। এবার আমরা বাদ বাকিটা দেখব। আচ্ছা, সেই সময় আর কি কি করতেন? কখনো কখনো সে রাতে লিখতে বসতো, ঠিক আছে। তারপর সব কিছু সকালে ছিঁড়ে ফেলে দিত, মানে পুরো বোঝা যাচ্ছে একটা মানে উন্মাদের মতো অবস্থা ওনার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এই যে জায়গাটা দেখো, যে লিখছেন রাতে, হয়তো ধরো এরকম একটা অবস্থা, জাস্ট ইমাজিন করো যে ড্রিঙ্ক করছেন, শুয়ে পড়ছেন, তারপর আবার উঠে ওনার কিছু মনে হচ্ছে, রাত্রে লিখছেন, তারপর সকালবেলা আবার ছিঁড়ে ফেলে দিচ্ছেন, এরকম একটা। তারপর এইসব করতে করতে উনি ওনার ভেতরের যে ফ্রাস্ট্রেশন থেকে উনি কাঁদতে বসে যাচ্ছেন, ঠিক আছে, মানে এতটাই ফ্রাস্ট্রেটেড যে উনি কাঁদতে শুরু করছেন, ঠিক আছে। তারপর এবার আসছে ষষ্ঠ বছর, ঠিক আছে, মানে 6 নম্বর বছর থেকে। এতটা ক্লিয়ার আছে 1 থেকে 5? হ্যাঁ হ্যাঁ ওকে, এবার ষষ্ঠ বছরে সে কিন্তু ভাষা, দর্শন, ইতিহাস, কোন বইগুলো? ভাষা, দর্শন, ইতিহাস, মানে এই যে তোমরা ইংরেজি বলছো, এটা একটা ভাষা, দর্শন মানে বুঝতেই পারছো ফিলোসফি, আর ইতিহাস হিস্ট্রি। তো এই বইগুলো ষষ্ঠ বছর থেকে উনি শুরু করছেন, মানে বলতে পারে একাডেমিক বুকস, ঠিক আছে। একাডেমিক্স বুকস উনি শুরু করছেন কোন 6 বছর। অর্থাৎ যদি আমি সাম আপ করি, সেকেন্ড ইয়ার থেকে বইয়ের নাম বলছে, সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে বাচ্চাদের বই লেখো, সেকেন্ড ইয়ারে ক্লাসিক বুক লেখো যেমন ইউলিসিস, তারপরে সেখান থেকে আমরা ফিফথ ইয়ারে কোনো বইই পড়ছেন না, কিন্তু সিক্সথ ইয়ারে গিয়ে আবার দেখা যাচ্ছে উনি একাডেমিক বুকস, একাডেমিক মানে তোমাদের যে স্কুলের বইগুলো, দর্শন, ইতিহাস, ভাষা, এইগুলো নিয়ে পড়াশোনা শুরু করছেন। এই সময় থেকে তার আবার পরিবর্তন শুরু হচ্ছে, এই সময় থেকে উনি অনেক বই জোগাড় করা শুরু করছেন, ঠিক আছে। এবার দেখা যাবে এই 4 বছরের মধ্যে তিনি প্রায় 600 ভলিউম, অর্থাৎ প্রায় 600টা বই, এই যে ছবিটা ভালো করে দেখো, প্রায় 600 ভলিউমস, অর্থাৎ 1600 না সরি 600টা বই ধরে রাখো উনি শেষ করছেন, ঠিক আছে। মানে এত বই পড়ছেন। হ্যালো হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। সিক্স ইয়ারের পর কি বললো, মানে ওই যে সিক্সথ ইয়ারে এসে একাডেমিক বই বা স্কুলের বই লেখো, স্কুলের বই, 6 নম্বর বছরে স্কুলের বই। ওটার পর কি বলল, ওর পরে কি বললো, আমার নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা আচ্ছা, ওর পরে এটাই বললাম, 6 নম্বর বছরে গিয়ে উনি যে বইগুলো পড়া শুরু করছেন, তার ফলে কি ওনার মানে বইয়ের ডিমান্ড অনেক বেড়ে যায়, আর সেই ডিমান্ড বাড়তে বাড়তে 4 বছরে 600টা বই, মানে বলতে পারে 6 থেকে 10 বছর অবধি, 4 বছর, এই 4 বছরে উনি 600টা বই শেষ করেন, বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে, নেক্সট দেখো। এই সময়ে ব্যাংকার তার বন্দির কাছ থেকে একটা চিঠি পেয়েছিলেন, অর্থাৎ লয়ার এই সময়ে একটা চিঠিও পাঠাচ্ছেন, অর্থাৎ কোন ডিউরেশনটা, এই 6 বছরের পরের যে সময়টা, আর সেটা উনি কটা ভাষায় লিখছেন, 6টা ল্যাঙ্গুয়েজে লিখছেন, একটা দুটো না, অর্থাৎ 600টা বই পড়ছেন, আর 6টা ল্যাঙ্গুয়েজ উনি যে শিখে ফেলেছেন, ঠিক আছে, ইতিমধ্যেই সেইটাও জানা যাচ্ছে। 600টা, ওই যে ভাষার বই পড়তেন, এখানে 6টা ল্যাঙ্গুয়েজ উনি শিখে ফেলেছেন, অর্থাৎ 6টি ভাষা। এরপর আর উনি চিঠিতে লিখেছিলেন যে ওই 6টা ভাষার এই যে তিনি চিঠি লিখেছিলেন, তার মধ্যে যদি কোনো ভুল না থাকে তাহলে উনি সেটা বোঝার জন্য বাগানে একটি গুলি ছুটতে বলেছিলেন। এবার পরবর্তীতে দেখা যাবে বাগানে একটি গুলি ছোড়া শব্দ পাওয়া গেছিলো, অর্থাৎ উনি যে 6টা ভাষা রপ্ত করেছিলেন তার প্রমাণ হিসাবে এই কথাটা বলা হচ্ছে, ঠিক আছে। তারপর উনি বুঝতে পারেন যে গুলিও ছোড়া হয়, এবং উনি বুঝতে পারেন ওনার পরিশ্রম বৃথা যায়নি। আর এবং এই সমস্ত কিছু একসাথে পড়ার ফলে বা জানার ফলে উনি বিভিন্ন প্রতিভাবান মানুষের ব্যাপারে জানতে পারেন, এবং একই সাথে ভাষাও রপ্ত করে ফেলেন, ঠিক আছে। তো এইখানেই বন্দির এই ইচ্ছাগুলো পূরণ হয়েছিল। এই 24 অবধি যদি দেখো, 24, হ্যাঁ এটাই এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা দেখতে পাবো 10 বছরের পরে কি হচ্ছে, ওই পার্টে আজকে আর যাবো না, ওটা নেক্সট দিন যাব।